আমার কি আপনাকে অন্য কিছু বলে সম্বোধন করার কথা? নিশাত বেশ হতাশ হলো। নম্রতার দিকে খানিক চেয়ে থেকে বলল, তোমার নাজু খালাকে ভুলে গিয়েছো নম্রতা? নম্রতা এলোমেলো মস্তিষ্ক নিয়ে চিন্তা করার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ বাদে চোখ বড় বড় করে নিশাতের দিকে তাকালো। নাজু খালাকে আপনি কি করে চেনেন নিশাত সাহেব? নিশাত দুর্বোধ্য হাসলো। নম্রতা সন্দিহান কণ্ঠে বলল, নিশুদা? আপনি নিশুদা, নাজু খালার ছেলে নিশুদা? নিশাত তৃপ্তির হাসি হেসে বলল, এতক্ষণে চিনলে তবে? আমি তো প্রথম দিনই চিনে ফেলেছিলাম। নম্রতার বিস্ময় এখনো কাটেনি। সে হতভম্ব দৃষ্টি নিয়ে বলল, প্রায় 14-15 বছর পর দেখা, কিভাবে চিনলেন? নিশাত হাসলো, মুখ টিপে হেসে বলল, 2-3 বছর আগে আমার পরিচিত একজন ঘটক তোমার ছবি দেখায়। আমরা তখনও জানতাম না যে তুমি সে ছোট্ট নমু। যথারীতি তোমার বাড়ি তো আলাপ হচ্ছিল, এবং এই আলাপচারিতার মধ্যেই হঠাৎ জানতে পারলাম তোমরা আমাদের পূর্বাত্মীয়। তোমার পরিচয় জানার পর আম্মু তোমাকে বউ বানাতেই উঠে পড়ে লাগলেন। হাজার হলেও পুরাতন বান্ধবীর মেয়ে, ব্যাপারটাই আলাদা। তোমার পরিবারও বেশ এগিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন খবর এলো তুমি মানা করে দিয়েছ। বিয়ে শাদী নাকি করবে না, বেশি চাপাচাপি করলে বাড়িঘর ছেড়েই নাকি চলে যাবে। আম্মু প্রায় 1 বছর অপেক্ষাও করেছিল, কিন্তু তোমাকে এখনো রাজি করানো যায়নি শুনে সব আশা ত্যাগ করে নতুন উদ্যোগে পাত্রী খুঁজতে লেগে পড়েছেন। তোমাকে প্রথম ছবিতেই দেখেছিলাম, তারপর হঠাৎই কক্সবাজারে। প্রথমে চিনতে পারিনি, কিন্তু নাম বলার পর চিনে গিয়েছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো নিশাত। নম্রতা অপলক চোখে তাকিয়ে থেকে বলল, মাই গড, এত কিছু ঘটে গিয়েছে? হ্যাঁ, ঘটে গিয়েছে। কেন, তুমি জানতে না? আমি তো ভেবেছিলাম সবই তোমার জানা, তাই তোমার ফোনটা পেয়ে একটু অবাকই হয়েছিলাম। ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবে, কিন্তু এখানে এসে তো দেখি অন্য কাহিনী। তোমার কাহিনীটা কি বলো তো? আমি কনফিউজড। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, সে অনেক লম্বা কাহিনী, অন্য কোনো দিন বলবো। আচ্ছা, আপনার যে বন্ধুটা লাইব্রেরি কার্ডটা ইউজ করেছিল, তার নামের প্রথম অক্ষর কি? ন? নিশাত কপাল কুঁচকে বলল। না তো। নম্রতার আশাভঙ্গ হলো। দুর্বল কণ্ঠে বলল, উনি কি করেন? ভার্সিটি টিচার টাইপ কিছু? নিশাত নম্রতার অসহায় মুখটির দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, টিচার বলা যেতেই পারে। আর আমার যতটুকু ধারণা তুমিও তাকে চিনো। নম্রতা আটকে উঠে বলল, আমি চিনি। হ্যাঁ, আরফানকে মনে আছে? কক্সবাজারে যার সাথে ঝামেলা হয়েছিল তোমার? নম্রতার পুরো পৃথিবী দুলে উঠল। গলার কাছে আটকে আসতে লাগলো নিঃশ্বাস। আরফান? আরফান নিয়েছিল বইটা, কিন্তু কেন? নম্রতার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। চোখের সামনে নেমে এলো রাজ্যের অন্ধকার। কানের কাছে ভেসে এলো আতঙ্কিত কণ্ঠস্বর। নম্র, এই নম্র, আর ইউ ওকে? নম্র। নম্রতা চোখ খোলার বৃথা চেষ্টা করে অনেকটা ফিসফিসিয়ে বলল, ডক্টর আরফানের বোনের নাম কি নিদ্রা? ভার্সিটি থেকে ফিরে এসে লম্বা ঘুম দিয়েছিল নীরা। প্রচণ্ড মন খারাপের দিনগুলো ঘুমিয়ে পার করে দেয় সে। খালি পেটে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলে কেমন মাতাল মাতাল ভাব চলে আসে শরীরে। শিরায় শিরায় তৈরি হয় অদ্ভুত ঝিমঝিমানি। নীরার ধারণা, ধমনীর এই ঝিমঝিমি ভাব তার মন খারাপগুলোকে ভুলিয়ে রাখে। তখন শারীরিক কষ্টগুলো মানসিক কষ্টগুলোকে খুব একটা পাত্তা দেয় না, দিতে চায় না। এইচএসসি পরীক্ষার পর যখন হুট করে বাবা মারা গেলেন, সেদিনই এই মাতাল মাতাল থিওরিটা ধরতে পেরেছিল নীরা। শরীরকে কষ্ট দিলে যে মনকে ভুলিয়ে রাখা যায়, সেই শিক্ষাটা সেসব দুঃখী দিনগুলো থেকেই পাওয়া। নীরা টালমাটাল পায়ে ওয়াশরুমে গেল। ঘণ্টাময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো তার সংগ্রামী জীবনের কণ্টকাপূর্ণ পথটার কথা। এই নীরা হয়ে ওঠার গল্পটা কি আদৌ খুব সহজ ছিল? এইচএসসি পরীক্ষার পর বাবা যখন হুট করেই মারা গেলেন, নীরা তখন বুঝে গিয়েছিল জীবনের সংগ্রামময় অধ্যায়ের কথা, টিকে থাকার লড়াইয়ের কথা। সরকারি অফিসের খুব সাধারণ একটা কর্মচারী ছিলেন বাবা। মাসিক বেতন কতই বা হতো তার, তবুও নীরা জানতো বাবা আছেন। বাবার দীর্ঘ পরিশ্রমের গল্প জানে না নীরা, শুধু জানে বাবা তাদের ইচ্ছেগুলো নরম পদ্মের মতো আগলে রাখতেন, পূরণ করতেন। চারিপাশের জীবনটাকে রূপকথার মতোই সাজিয়ে তুলেছিলেন বাবা। রূপকথার সেই দেয়ালে সত্যিকারের দুঃখগুলো, সংগ্রামগুলো চোখ মেলে দেখার সুযোগই হয়নি নীরার। নতুন উঠতে শেখা পাখির মতো ডানা মেলে উড়ে বেরিয়েছে রঙিন দুনিয়ায়। বাবার মৃত্যুতে হঠাৎই খসে পড়ল সেই দেয়াল। 3 সন্তান নিয়ে স্বামী সম্বলহীন মা পড়লেন অথৈ জলে। নীরার ভাই তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ছোট বোনটা এসএসসি পরীক্ষার্থী। সংসারে টাকা রোজগার করার মতো মানুষ তখন একমাত্র ভাইয়াই ছিল। সেই ভাইও কাজকর্মহীন, বেকার, পড়াশোনা শেষ হয়নি, অনার্সের সার্টিফিকেট পর্যন্ত হাতে জুটেনি। এই কঠিন দুনিয়ায় ডিগ্রিবিহীন ছেলে চাকরি পাওয়াটা কি খুবই সহজ? নীরা বুঝেছিল সহজ নয়। এই অন্ধকার দুনিয়ায় ফ্রিতে এক গ্লাস পানি খেয়ে যাওয়াটাও সহজ ব্যাপার নয়।
প্রথম প্রথম খুব একটা সমস্যা না হলেও মাস দুয়েকের মাঝে পৃথিবীর উৎকট রংহীন জীবনটা কড়া নাড়ল দরজায়। বাবার পেনশনের টাকা ছিল মাসিক মাত্র 8,000 টাকা। কাগজপত্রের কিছু ঝামেলায় সেই টাকা হাতে পেতেও আরও 7-8 মাসের ব্যাপার। বাবার রেখে যাওয়া কিছু ঋণ, অফিসের পেনশনের জন্য দৌড়াদৌড়িতে হাতে থাকা জমানো টাকাগুলো চোখের পলকে বেরিয়ে গেল। ভাড়া বাসায় বাড়ি ভাড়ার জন্য তাগাদা পড়তে লাগলো। সহায় সম্বলহীন মানুষের ঢাকা শহরে ভদ্র এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকাটা নিতান্তই বিলাসিতা মনে হয়েছিল তখন। চাচা মামাদের থেকে ধারটার নিয়ে বাসা ভাড়াটা কোনো রকম পরিশোধ করেই ঢাকার বাসাটা ছেড়ে দিলেন মা। 3 সন্তানকে নিয়ে ছুটে এলেন গ্রামের বাড়ি, কিন্তু সেখানেও বাঁধল ঝামেলা। মুখোশধারী সহোদররা এবার মুখোশ করল। বাবার অবর্তমানে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ব দেখালেন না তারা, উপরন্তু অধিকার হরণের চেষ্টা করে গেলেন একের পর এক। বাবা যে দুনিয়াটা দেখিয়ে গিয়েছিলেন সেই দুনিয়ার বাইরে এসে গোটা পরিবার যেন দিশেহারা হয়ে পড়ল। কি অসহায়, কি যন্ত্রণাময় কেটেছিল সেই রাতগুলো। এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো যে ভাইয়ের সেমিস্টার ফি দেওয়ার সামর্থ্যটা পর্যন্ত রইল না। ছোট বোনের ফর্ম ফিল আপের টাকা দিতেই যেখানে নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম, সেখানে নীরার ভর্তি পরীক্ষাটা ছিল আলাদা আতঙ্ক। কোনো ভর্তি কোচিং তো দূর, একটা অ্যাডমিশন গাইড কেনার সুযোগ হলো না নীরার। শেষমেশ ভাইয়ের সেমিস্টার ফাইনাল দেওয়া হলো না। ভাইয়া এখান সেখান থেকে ধার দেনা নিয়ে ছোট বোন ইরার ফর্ম ফিল আপে টাকা জোগাড় করলেও নিজের সেমিস্টার ফি জোগাড় করতে পারলেন না। গ্রামে ভিটে মাটি সহ বিঘাখানেক জমি জমা যে ছিল না তা নয়, কিন্তু অত দ্রুত দুনিয়া সম্পর্কে অপরিপক্ক পরিবারের পক্ষে জায়গা জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়াটাও হয়ে উঠছিল না। দিন দুনিয়া সম্পর্কে অচেতন নীরা সেদিন উপলব্ধি করল তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে। তার হাজারো স্বপ্ন অন্ধকার পৃথিবীর নিষ্ঠুর থাবায় ক্রমেই বিলীন হওয়ার পথে। মা তখন দিকবিদিক পাত্র খুঁজে বেড়াচ্ছেন। নীরাকে বিয়ে দিলে পরিবারের একটা সদস্য তো অন্তত কমবে, একজনের খাওয়া পড়ার খরচ কমবে। নীরা এমন দিনও কাটিয়েছেন যেদিন সস্তা মুদি দোকানদার থেকেও বিয়ের ঘর এসেছে গ্রামের অশিক্ষিত নেশাখোরদের থেকে প্রস্তাব। মা রাতভর জায়নামাজে বসে কেঁদেছেন। বাবার ভাইদের অশ্রাব্য গালিতে দৌড় বন্ধ করে বসে থাকতে হয়েছে। ভাইয়া তখন ঢাকায় থেকে টিউশনি করায়, পরীক্ষা দিতে না পারায় সে নিজেই তখন ডিপ্রেসড। নীরা তখন থেকেই শক্ত হতে শুরু করে, সিদ্ধান্ত নেয় সে পড়বে, যেভাবে হোক পড়াশোনাটা আপাতত শেষ করবে। ভাইকে ফোন করে জানায় সে ঢাকা যেতে চায়। গ্রামে টিউশনি পাওয়া মুশকিল, শহরে থাকলে কি একটা টিউশনিও জুটবে না তার। কিন্তু দুইজন মানুষের ঢাকা থাকার মতো সামান্য খরচও তাদের ছিল না। ভাইয়া বুঝালো, গ্রামের সরকারি কলেজে ভর্তি হয়ে যা, কষ্ট হলেও টাকা জোগাড়ের চেষ্টা আমি করব। আর কিছুদিন পর তো বাবার পেনশনের টাকা পাচ্ছি। ভার্সিটিতে ফর্ম তুলতে যে কারি টাকা লাগবে সেই টাকা কোথায় পাবো আমরা বোন? নীরা কি ভীষণ কেঁদেছিল সেদিন। চোখের পলকে ভাগ্য পরিবর্তনের খেলা দেখে বিস্মিত হয়েছিল। ঠিক তখনই দেবদূতের মতো এলো নম্রতা। নিজের বাবাকে ম্যানেজ করে 1 মাসের জন্য নীরাকে নিয়ে গেল নিজের বাসায়। নীরা যেন এবার একটু আশার ফিরে পেল। গভীর সমুদ্রে জুটে গেল একটুখানি ঠাঁই। সেই সাথে জুটল নিজের জন্য যুদ্ধে নামার শেষ সুযোগ। সেদিন নম্রতাই ছিল তার একমাত্র সাপোর্ট। কোচিংয়ে ভর্তি হতে না পারলেও নম্রতার নোট শিট গাইড দিয়ে পড়াশোনা চালিয়ে গেল নীরা। নম্রতার পরিচিত আন্টির নার্সারি পড়ুয়া বাচ্চার টিউশনিও জুটিয়ে দেওয়া হলো তাকে। মাসিক 1,000 টাকা বেতন। নীরা তাতেই মহা খুশি। অ্যাডমিশনের 1টা মাস রাত দিন অন্ধকার করে পড়াশোনা করেছে নীরা। টিউশনির সময়টুকু ছাড়া এক মুহূর্ত বই ছাড়েনি সে। কখনো কখনো সারাদিনে শুধু একবার খাবার মুখে নিয়েছে, কখনো কখনো খাইনি। বান্ধবীর বাড়ি হলে অন্যের দয়ায় থাকা খাওয়াটা যে কতটা কষ্টের, কতটা সম্মানহানির তা প্রতিটি পদক্ষেপে বুঝতে পেরেছে নীরা। বুঝতে পেরেছে জীবন নামের সংগ্রাম। দিনের পর দিন শুয়েছে, কষ্ট করেছে, কেঁদেছে, পর মুহূর্তে আবারও শক্ত হয়েছে। টিউশনির ওই 1,000 টাকা দিয়ে ঢাকা ভার্সিটির খ ইউনিটে একটিমাত্র ফর্ম তোলার সুযোগ পেয়েছে। নম্রতার সহযোগিতা, সাপোর্ট আর নিজের পরিশ্রমে ওই একটা সুযোগেই নিজের জীবন পাল্টেছে। রেজাল্টের দিন নম্রতাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে সেই বিভীষিকাময় সময়গুলোকে ভেবে শিওরে উঠল নীরা। এই ছোট্ট জীবনে যতটা চড়াই উতরাই পার করেছে নীরা, সেই চড়াই উতরাই সম্পর্কে অন্তুর কি আদৌ কোনো ধারণা আছে? অন্তুর কাছে দুনিয়ার রঙিন, ভালোবাসাটা অমৃত, কিন্তু নীরার কাছে দুনিয়ার রং ভিন্ন। ভালোবাসাটা অমৃত নয়, পরিস্থিতির চাপে বিষাক্ত। ভাইয়া তাদের 2 বোনের জন্য এখনো বেগার খাটছে। ভাইয়ের ঘাড়ে বসে আর কত খাবে সে? ইরার কথাটাও ভাবতে হবে। ভাইয়া, মা, ওদের কথাই বা কিভাবে ভুলবে নীরা? একটু শান্তি কি ভাইয়ারও প্রাপ্য নয়? তার কি কোনো ভালোবাসা নেই? সবারই একটা গল্প থাকে। গাধার মতো খেটে যাওয়া নীরার ভাইটার কি কোনো গল্প নেই? সুখ বা দীর্ঘশ্বাসের গল্প? নীরা দীর্ঘশ্বাস পেলে চোখ বুঝল। মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই চোখ খুলল নীরা। শক্ত হতে হবে তাকে, অনেক শক্ত। আচ্ছা, ব্যাংকারের সাথে তার বিয়েটা কতটুকু এগোলো? মাকে জিজ্ঞাসা করতে হবে।
নীরা তাড়াহুড়ো করে গোসল শেষ করে মনে প্রাণে ভুলে যেতে চায় অন্তু নামের কেউ একজন তাকে পাগলের মতো ভালোবাসে। হাসপাতালের লম্বা করিডোরে পায়চারি করছে নম্রতা। বাইরে সন্ধ্যা নেমেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে প্রায় ঘণ্টাখানেক আগে। অ্যাম্বুলেন্স, সাইরেন, ডাক্তার, রোগীর আহাজারি সবকিছু ছাপিয়ে ধূপধাপ ছুটে চলেছে নম্রতার হৃদস্পন্দন। হাতে থাকা মুঠোফোনটা বারবারই কেঁপে কেঁপে উঠছে। দু একবার বিরক্তি নিয়ে কেটে দিল, এবার রিসিভ করলো নম্রতা। ফোনটা কানে নিয়ে বলল, বল। ওপাশ থেকে উদ্বেগী কণ্ঠে ভেসে আসলো, বল মানে? কই তুই? সময় দেখেছিস? 7:30 বাজতে চললো। একটু পরে হলেই গেট বন্ধ হয়ে যাবে, অথচ তোর খবর নেই। নম্রতা উত্তেজনা চেপে বিড়বিড় করে বলল, আমার হাত পা কাঁপছে নীরু, কখনো ভীষণ রাগ লাগছে, তো কখনো সবকিছু ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছে করছে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রে নীরু। নীরা আঁতকে উঠে বলল, কি বলছিস? কোথায় আছিস এখন? আমি আসবো। নীরার কথায় সম্বিত ফিরে পেল নম্রতা। ব্যস্ত হয়ে বলল, আমি ঠিক আছি, ফিরে এসে বলছি সব, তুই টেনশন নিস না, রাখছি। নীরাকে প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কাটলো নম্রতা। অস্থির ভঙ্গিতে মুখের ঘাম মুছল। আরফানের অ্যাসিস্ট্যান্টকে তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করল, স্যার, কেবিন থেকে বেরোবেন কখন? আপনি না বেরোলে আমায় ঢুকতে দিন, ভীষণ প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, স্যার, একটু আগে চেম্বারে ঢুকেছেন, এখন আর বেরোবেন না। আর আপনাকে ঢুকতে দেওয়া মানা আছে। আপনি অন্য ডাক্তার দেখান ম্যাডাম। নম্রতা জোরালো শ্বাস ফেলল। এই অস্থিরতা নিয়ে টানা অপেক্ষা করার পর এমন কথায় মেজাজ চটে যাচ্ছে তার। নম্রতা তর্ক না করে পাশের চেয়ারটাতে বসলো। দু হাতে কপাল চেপে চোখ বুজলো। ক্লান্তিতে শরীরটা ছেয়ে আছে তার। পেটের বাম পাশটায় মোচড় দিয়ে উঠতেই খেয়াল হলো দুপুর থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি তার। নম্রতার ভাবনার মাঝে চেম্বারের দরজা খুলে বেরিয়ে এলো আরফান। হাতে স্টেথোস্কোপ, উদ্বিগ্ন গম্ভীর চোখজোড়া ঘড়ির দিকে নিবদ্ধ। কুচকে থাকা ভ্রু জোড়াতে রাজ্যের বিরক্তি। নম্রতা উঠে দাঁড়ালো। নীল শার্ট পরিহিতা ফর্মাল যুবকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নতুন করে দেখছে, বোঝার চেষ্টা করছে। আরফান বিরক্ত চোখজোড়া তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, টেবিলের উপর লাল রঙের একটা ফাইল আছে, আমি রাউন্ডে যাচ্ছি। মহিব স্যারের খোঁজ নিয়ে ফাইলটা ওনাকে দিও সাইদ। অ্যাসিস্ট্যান্ট বাধ্য ছেলের মতো মাথা দুলিয়ে বলল, স্যার। সাইদ সেখান থেকে সরে যেতে তীরের বেগে তার বুকের উপর এসে পড়ল কেউ। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল আরফান। টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। ঘটনা বুঝতে ভ্রুকুচকে নিজের বুকের দিকে তাকালো। বুকের এত কাছে কোনো নারীদেহের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয়বারের মতো চমকে গেল আরফান। হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। বুকে লেপ্টে থাকা রমণীকে টেনে সরাতে নিতেই একা একাই সরে গেল সে আগন্তুক। তাকে দেখে প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তে রাগে লাল হয়ে গেল আরফান। চোয়াল শক্ত করে বলল, এটা কোন ধরনের অভদ্রতা মিস নম্রতা? ছি, আপনার বিহেভিয়ার এমন থার্ড ক্লাস হয়ে যাচ্ছে কেন দিন দিন? নম্রতার মধ্যে কোনো ভাবাবেগ হলো না। অনুভূতি শূন্য চোখে আরফানের মুখের দিকে তাকিয়ে রইল। আরফান বিরক্ত হয়ে বলল, আপনার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? এত কিছুর পরও কেন জ্বালাচ্ছেন আমায়? এটা হসপিটাল, আমার একটা রেপুটেশন আছে। নম্রতা এবারও কিছু বলল না। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে দুপায়ে গিয়ে গেল। আরফানের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। খুবই শান্ত কণ্ঠে বলল, আর জ্বালাবো না। হৃদস্পন্দনটা শোনার জন্য এত কাছে গিয়েছিলাম। প্রতারকদের হৃদয় কেমন হয় তা জানতে ইচ্ছে করছিল খুব, ব্যাস এটুকুই। এইটুকু বলেই আবারও কয়েক পা পিছিয়ে গেল নম্রতা। নম্রতার কথার আগাগোড়া বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে রইল আরফান। কপালের ভাঁজ আরও গাঢ় হলো। নম্রতা কয়েক পা পিছিয়ে গিয়ে ডান পায়ে সালোয়ারটা হালকা উঁচু করলো। আরফান নম্রতার দিকেই তাকিয়েছিল। নম্রতার সালোয়ারের নিচে ধবধবে সাদা পাজোড়া চোখে পড়তেই চমকে উঠল আরফান। ভয়ানক সুন্দর তিলটার সাথে চিরপরিচিত সেই পায়েল দেখে কুঞ্চিত ভ্রু সোজা হয়ে গেল আরফানের। চোখ দুটোতে ফুটে উঠল রাজ্যের বিস্ময়। হতভম্ব আরফান হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। আপন শক্তিতে আলাদা হয়ে গেল তার ওষ্ঠদ্বয়। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ঠিক বোধগম্য হচ্ছে না। নম্রতার হঠাৎ আগমন, কিছু ঝাঁঝালো কথা আর সেই চিরপরিচিত পায়েলের অর্থোদ্ধার করে উঠার আগে জায়গা ত্যাগ করল নম্রতা। টালমাটাল চালে এগিয়ে যাওয়া রমণীর পায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল আরফান। চোখের পলক পড়ছে না। নম্রতা করিডোরের বাঁকে হারিয়ে যেতেই ঘোর কাটল আরফানের। ডান হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছল সে। শার্টের উপরের বোতাম দুটো খুলে বার দুয়েক ঢোক গিলল। কণ্ঠনালী শুকিয়ে আসছে, অস্থির লাগছে। প্রচণ্ড অস্থিরতায় ধরফর করছে শরীর। কালো বিশাল আকাশটিতে তারার মেলা বসেছে আজ। সারাদিনব্যাপী বর্ষণের পর ঝকঝক করছে আকাশ।
চারিদিকের মৃদুমন্দ বাতাসে শীত শীত লাগছে নীরার। ওড়নাটা গায়ের উপর আরো একটু টেনে দিয়ে চারিপাশে তাকালো নীরা। থমথমে নীরব রাস্তায় কোথাও নম্রতার টিকিটুকুর সন্ধান নেই। নম্রতা দেরি হচ্ছে দেখে নিজেকে আর ঘরে ধরে রাখতে পারেনি নীরা। এই অসময়ে বেরিয়ে এসেছে রাস্তায়। নম্রতাকে ফোনে না পেয়ে রঞ্জন আর নাদিমকেও ইনফর্ম করেছে। 10-15 মিনিটের মাথায় ল্যাম্পপোস্টের ফিকে আলোর নিচে রঞ্জনকে চোখে পড়ল নীরার। টুংটাং শব্দ তুলে ছুটে চলা রিকশার উপর বসে আছে রঞ্জন। পাশে ভুবন মোহিনী পূজা। সাদা আর নীলের মিশেলে শাড়ি পরেছে পূজা। বড় বড় চোখ দুটো গাঢ় কাজলে রাঙা। নীরার ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ল রিকশা। রিকশাটা ছেড়ে দিয়ে নীরার দিকে তাকালো রঞ্জন। ভ্রুকুচকে বলল, বেরোতে মানা করেছিলাম না? শুধু শুধু বেরিয়েছিস কেন? 8:30 বাজে প্রায়। ঘরে ঢুকতে দেবে এখন? কথাটুকু বলে নীরার উত্তরের জন্য মিনিট খানেক অপেক্ষা করল রঞ্জন। এরই মধ্যে উত্তর দিকের রাস্তা ধরে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল লম্বাটে এক তরুণ। পরনে 3/4 প্যান্ট, কাঁধে গিটার। প্যাকাশে বাদামি চুলগুলো বাতাসে মুক্ত। নীরাদের দেখতে পেয়ে আরও দ্রুত পায়ে পথটুকু অতিক্রম করল ছেলেটি। ওদের কাছাকাছি দাঁড়িয়ে ধমকে উঠে বলল, তোকে কি আর কোনো কামকাজ নাই? সালার রাইতেও শান্তি দিবি না? ওই হারামি মরছেটা কই? রাত বেড়েতে মাইয়া মানুষের এত ঠগরব কই থাকবা কেন? থাপড়ে ঠিক করে উচিত বেয়াদব। নীরা রঞ্জন নীরব দৃষ্টিতে নাদিমের দিকে তাকিয়ে রইল। নাদিম বিশাল বিরক্তি নিয়ে পাশে থাকা ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে দাঁড়ালো। অসচেতনতায় পূজার দিকে দৃষ্টি পড়তেই চোখ বড় বড় হয়ে গেল তার। একগাল হেসে বলল, আসসালামু আলাইকুম থুকো, আদাব আদাব বৌদি। এই গর্ধব ওই রাতের বেলায় আপনাকে বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছে নাকি? বন্ধুকে তো একদম মজনু বানিয়ে দিয়েছেন বৌদি। রাতে ঘুমালো বৌদি বৌদি থুকো পূজা পূজা করে। নাদিমের কথায় হেসে ফেলল পূজা। রঞ্জন ঘাড়ের কাছে একটা কিল বসিয়ে বলল, ডাহা মিথ্যা কথা। তো রাজাইরা বেচাল বন্ধ করে নম্রতাকে খোঁজ। নম্রতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মরে গেছে হয়তো, পাশে মেডিকেল। আই মর্গে চেক কইরা আসিগা। নীরা রাগী দৃষ্টিতে তাকালো, শাসিয়ে বলল, একদম ফাজলামো করবি না, ব্যাপারটা সিরিয়াস। ফোনে কিসব উল্টোপাল্টা কথা বলছিস? মাথা ঘুরছে, শরীর খারাপ করছে, হ্যান ত্যান। নীরার কথায় কানের পাশে চুলকাতে চুলকাতে মুখভঙ্গি গম্ভীর করল নাদিম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। নাদিম মাত্রাতিরিক্ত বিরক্তি নিয়ে ফোন বের করলো। স্ক্রিনে ছোঁয়ার নামটা দেখে চোখ মুখ কুচকে ফেলল সে। ভ্রু কপাল কুচকে বলল, এই বালটা ফোন দেই কেন আবার? এক্সট্রা মাথা ব্যথা একটা। কথাগুলো বলতে বলতেই ফোন রিসিভ করলো নাদিম। প্রথম বাক্যে ধমকে উঠে বলল, ওই হ্যাঁ আমি তোর ফোনে আর কারোর নাম্বার নাই? আমারে ফোন দেস কেন? শুদ্ধ ভাষা শিখাইতে ফোন দেস তোর বাপ। ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ছোঁয়া। খবরদার শব্দটা উচ্চারণ করবি না নাদিম। ছি, তোর এসব থার্ড ক্লাস কথাবার্তায় বমি পায় আমার। একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সত্ত্বেও নর্দমার মতো বিহেভিয়ার তোর। মামা তো সাদে বলে না যে নাদিম নামের ছেলে থেকে দূরে থাক। দেয়ার ইজ দ্য স্ট্রং রিজন। ওই ইংরেজের ঘরের ইংরেজ তোরে কইছি আমার লগে মিশতে? সালার জীবনের ফেনা ফেনা বানায় হাল দিলি। হোয়াট ইজ ফেনা ফেনা? আর হাল দেয় কিভাবে? নাদিম চূড়ান্ত বিস্মিত। রঞ্জনের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, এই শালি তো বাংলা বুঝে না রে মামা। এই তুই বাংলাদেশে বাইর হ, এই মুহূর্তে বাইর হ। ব্রিটিশের বংশদূত, বাংলা বুঝোস না আবার ভাষা শেখাস। ছোঁয়া যেন বেকুব বনে গেল। অসহায় কণ্ঠে বলল, ওগুলো বাংলায় ছিল, তাহলে আমি কখনো শুনিনি কেন? তুই ইংরেজের জাত এই জন্য। ফারদা তুই যদি আমারে ফোন দিয়া মাথা খাস, কসম সময়াম তোরে আমি মার্ডার করে এলাম। এদের দুজনের ঝগড়ায় চূড়ান্ত বিরক্ত হয়ে ফোনটা ছিনিয়ে নিল রঞ্জন। ছোঁয়াকে ফোন দেওয়ার কারণ জিজ্ঞাসা করতেই জানা গেল সে নম্রতার বর্তমান পরিস্থিতি জানার জন্য কল করেছে, কিন্তু নাদিম তাকে বাজেভাবে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছে। নাদিমের মতো বেয়াদব ছেলে দুনিয়াতে হয় না। ওর মতো একটা বন্ধু পেয়ে ছোঁয়ার মরে যেতে ইচ্ছে করছে। বাংলা ভাষার এমন বাজে পরিণতির জন্য নাদিমকে পুলিশে দেওয়া উচিত। রঞ্জন বেশ মনোযোগ দিয়ে ছোঁয়ার কথা শুনল। টুকটাক প্রয়োজনীয় কথা বলে ফোন ছাড়ল। নাদিমের দিকে ফোনটা এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই পাঁচমিশালী চরিত্রের বন্ধু পেয়ে বেচারার জীবন প্রায় ওষ্ঠাগত। আর চোখে পূজার দিকে তাকাতেই দেখল পূজা হাসছে। ঠোঁট টিপে বিচিত্র ভঙ্গিমার সেই হাসিতে মাথা পাগল হয়ে যায় তার। ইস, মেয়েটা তো স্নিগ্ধ কেন? নাদিমের কথাবার্তার মাঝপথে একটা রিকশা এসে থামল তাদের পাশে। রিকশা থেকে নেমে বিস্ময় নিয়ে প্রশ্ন করল সেই তরুণী, তোরা সব এখানে কি করছিস? নম্রতাকে সুস্থ সবল দেখে গোল গোল চোখে তাকিয়ে রইল ওরা। নীরবতা ভেঙে নাদিমই কথা বলল প্রথম। তুই একলাই আইয়া পড়ছস, আমার আর মর্গেও থাইকা আনতে যাইতাছিলিস তোরে। লাশ আনতে যে গাড়ি বাড়ি লাগবা সেই ভাড়ার জন্য চাঁদা তুলছিলাম। তোর তো মামার ধৈর্য একেবারে কম।
নম্রতা হতবিহ্বল দৃষ্টিতে তাকালো, কিছু বুঝতে না পেরে বলল, মানে? ওর কথা বাদ দে তো। কোথায় ছিলি এতক্ষণ? ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত তুলছিস না। ঠিক আছিস? নীরার কথার মাঝে মাথা শক্ত চাটি মারল নাদিম। নীরা শক্ত চোখে তাকাতেই চোখ পাকিয়ে তাকালো নাদিম। রঞ্জন দুষ্টুমি করে বলল, তোমার চিন্তায় তো ঠিকঠাক প্রেমটা করতে পারলাম না কলিজা। বারবার আমার প্রেমে এমন বজ্রপাত ঘটালে কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট ডিভোর্স দিয়ে দেবো কলিজা। নম্রতা হেসে ফেলল। রঞ্জনের বাহুতে চর বসিয়ে বলল, হারামি। কলিজা ভাই তোর কয়টা লাগে? এটা কলিজা হইলে ওই পাঁচটা কি ফুসফুস? হুম, এটা জান। রঞ্জনের কথার ধরনে আবারও হেসে ফেলল সবাই। নীরা কৃত্রিম মন খারাপ নিয়ে বলল, আহা, আজকে কারো জান কলিজা হতে পারলাম না বলে। নাদিম তৎক্ষণাৎ মাথায় চাটি মেরে বলল, তোর কয়টা লাগে রে বেয়াদব মহিলা? ওই ব্যাংকারের হাত পা কিডনি ফেফড়া ফুসফুস হয়েও তোর শান্তি নাই, আবার জান কলিজা হতে মন চাই? নাদিমের কথায় মুখ ভেঙালো নীরা। পূজা খিলখিল করে হেসে উঠল। প্রত্যেকের জীবনের চাপা কষ্টগুলো মুহূর্তেই যেন শূন্যে উড়াল দিল। ঘড়িতে মধ্যরাতের ঘণ্টা বাজছে। নীরা নম্রতা কারো চোখে ঘুম নেই। নীরা দুটো চায়ের কাপ এনে বিছানায় পা তুলে বসলো। নম্রতার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বেশ ফুরফুরে কণ্ঠে বলল, এখন বল তো, কয়ে ছিলি? কারো প্রেমে জমেছিলি নাকি? নীরা ভ্রু নাচিয়ে দুষ্টু হাসল। নম্রতা অনুভূতি শূন্য চোখে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে খুবই সাধারণভাবে বলল, খুঁজে পেয়েছি। নীরা বুঝতে না পেরে বলল, কি খুঁজে পেয়েছিস? যাকে খুঁজে পেলে মাথা ফাটিয়ে দেওয়ার কথা ছিল তাকে খুঁজে পেয়েছি। নম্রতার কথাটা বুঝতে বেশ কিছুক্ষণ সময় নিল নীরা। বুঝে ওঠার সাথে সাথে চোখ বড় বড় করে বলল, তুই কি কোনোভাবে তোর পত্রপ্রেমিকের কথা বলছিস নমো? নম্রতা শুকনো হাসল। উত্তেজনায় লাফিয়ে উঠল নীরা। চায়ের কাপটা রেখে দুই হাতে মুখ চেপে ধরে বলল, কিভাবে সম্ভব? হাউ ম্যান হাউ? আমার বিশ্বাসই হচ্ছে না। দেখছিস তাকে? দেখা হয়েছে? কিভাবে কি হলো? কি কথা বললি? সব বল আমায়, সব সব। ও মাই গড, আমি আর চিন্তাই করতে পারছি না। নীরাকে এত উত্তেজিত হতে দেখে হাসল নম্রতা। মৃদু কণ্ঠে বলল, তুইও চিনিস, দেখেছিসও। নীরার চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বিছানায় আবারও ধপ করে বসে পড়ল সে। কৌতূহল নিয়ে বলল, আমি চিনি? বলছিস কি? পরিচিত কেউ? নম্রতা ফোনটা উল্টে নীরার মুখের সামনে ধরল। নীরা চোখ ছোট ছোট করে স্ক্রিনের দিকে তাকালো। আরফান আলম নামের একটি আইডি থেকে কন্টিনিউয়াসলি মেসেজ আসছে ফোনে। নীরা মুখটা আরেকটু এগিয়ে নিল। দেখতে দেখতে আরও 3-4টা মেসেজ এসে জমা হলো ইনবক্সে। নীরা জোরে জোরে পড়ার চেষ্টা করলো। মিস নম্রতা, আই ওয়ান্ট টু টক টু ইউ। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এটা আমার জীবন মরণ প্রশ্ন। মেসেজের রিপ্লাই তো দিন অ্যাট লিস্ট। প্লিজ নম্রতা, আই বিগ ইউ, প্লিজ। মেসেজটা পড়ে চোখ বড় বড় হয়ে গেল নীরার। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে বলল, তুই প্লিজ এইটা বলিস না যে ডক্টর আরফানি? নম্রতার নির্বিকার চাহনি দেখে যেন দুনিয়া ঘুরে গেল নীরার। ভাবনাতীত বিস্ময় নিয়ে বলল, কেমনে সম্ভব? আমার একদমই বিশ্বাস হচ্ছে না। কোথাও কোনো ভুল হচ্ছে না তো? নম্রতা জবাব দেওয়ার আগে আবারও প্রশ্ন করল নীরা। অ্যাসাইনমেন্টে হাত পা কাঁপছে আমার, কিভাবে সম্ভব? আচ্ছা, ডক্টর জানে ব্যাপারটা? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছু বলিনি, তবে সন্দেহ অবশ্যই করেছে, আর সন্দেহ জেগেছে বলেই একের পর এক মেসেজ পাগল করে দিচ্ছে। ও মাই গড দোস্ত, তোর কেমন ফিলিংস হচ্ছে রে? লজ্জা লাগছে? আমার তো ভাবতেই কেমন কেমন লাগছে। জাস্ট চিন্তা কর, এই ডাক্তারের জন্য তোকে বাসর ঘরে এক হাত ঘোমটা দিয়ে বসে থাকতে হবে। যে ডাক্তারকে তুই দুই চোখে দেখতে পারিস না, তাকে প্রেমিক হিসেবে মানতে হবে। এই ব্যাপারটা তুই প্রেমময় গদ্য লিখেছিস, ভাবা যায়? তোরা বাসর ঘরের আলাপচারিতাও সেরে নিয়েছিস নাকি চিঠিতে? আস্তাগফিরুল্লাহ, অস্বস্তি লাগছে না? তোর চিন্তা এত দ্রুত দৌড়ায় কেন? ডিরেক্ট বাসর ঘরে ঢুকে গেলি এত সোজা? এই ডাক্তারকে এত সহজে ছাড়বো নাকি আমি? আমাকে 4টা বছর যে জ্বালানো জ্বালিয়েছে তার ডাবল জ্বালাবো আমি। কি করবি? চেম্বারে গিয়ে সুযোগ নিবি, ফ্রিতে চিকিৎসা নেওয়া যাবে। আহা! নম্রতা কটমট করে তাকালো, চোখ পাকিয়ে বলল, তোর মাথা। তাহলে কি করবি তুই? কিছুই করব না। এই কিছুই না করাটাই তার জন্য হবে অনেক কিছু। আচ্ছা,
একটা বিয়ে করে ফেললে কেমন হয় নীরা? সেই বিয়ের ভিডিও তাকে গিফট হিসেবে পাঠাবো, দেখাবো তার প্রতারণায় আমার কিচ্ছু যায় আসে না, আমি ভালো আছি এবং হেসে খেলে সংসার করছি। কথাগুলো বলতে বলতেই নীরব হয়ে গেল নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই ফুপিয়ে উঠল। দুহাতে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করে অস্পষ্ট কণ্ঠে বলল, আই হেট ইউ, আই হেট হিম, আই হেট হিম নীরু। নীরা অসহায় চোখে চেয়ে রইল এই অসম্ভব দুঃখী মেয়েটার দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎ উপলব্ধি করলো এই কান্নায় দুঃখ নেই, এই কান্না ভরা প্রাপ্তির সুবাস। নম্রতার কাঁধে একটা হাত রেখে খানিকটা এগিয়ে এসে বসল নীরা। নরম কণ্ঠে বলল, ধর পাগলি, কাঁদছিস কেন বলতো? তোর মতো ধৈর্যশীল মেয়ে এমন ভ্যা ভ্যা করে কাঁদে নাকি? নম্রতা জলমাখা চোখ তুলে তাকালো, বোকা বোকা কণ্ঠে বলল, আমার নিজেরও ভীষণ অস্বস্তি লাগছে রে। আমি ডক্টর আনাফকে। নম্রতার কথার মাঝেই ফোন বাজলো নীরার। ফোনটা তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল নাদিম, অন্তকে একটা ফোন লাগা তো নিরু। কোনো ভূমিকাহীন এই কথায় অবাক হলো নীরা। বিস্ময় নিয়ে বলল, কেন এত রাতে ওকে ফোন দিব কেন হঠাৎ? আমার ফোনে টাকা নাই তো, তাই তুই ফোন দিয়ে জিজ্ঞেস করবি টয়লেট হচ্ছে নাকি ঠিকঠাক। মানে? নাদিমের বিরক্তি এবার আকাশ ছিল। ধমকাধমকির এক পর্যায়ে বলল, তুই হইলি দুনিয়ার বেকুব, ফোন লাগা ওরে। ওর মায়ে কাইন্দা কাইটা ফিট মারাতেছে, বাসায় যাই নাই সারাদিন। রাত 1টা বাজে, এখনো কোনো খোঁজ খবর নাই, কারো ফোন ধরতেছে না। এখন নিশ্চয় বুঝা দেওয়া লাগবো না যে কেন ফোন দিতে কইতাছে। নীরা প্রথম দফায় আটকে উঠলেও খুব দ্রুত সামলে নিল। শক্ত কণ্ঠে বলল, আমি ফোন দিতে পারবো না। নাদিমের মেজাজ চটে যাচ্ছে। রাগ গমগমে কণ্ঠে বলল, কেন পড়বি না? যেখানে তোদের কারো ফোন তুলছে না সেখানে আমার ফোন কেন তুলবে ও? তাছাড়া আমি চাইছি না। নাদিমের কণ্ঠে বিস্ফোরণ ঘটল এবার। চেঁচিয়ে উঠে বলল, কি চাইছিস না তুই? শুনি কি চাইছিস না? তুই চাস পোলাটা মারা যাক, 3 দিন পর পরীক্ষা, আর আমরা এখানে পড়াশোনা বাদ দিয়া তো করে রংলীলা দেখতা বৈশা আছি সালার। নাদিম কথাটা শেষ না করে ফোন কাটল। নীরা ফোনটা কানে নিয়ে স্থির বসে রইল। বুকের ভেতর উতলে ওঠা কান্নাটা বুকের কাছেই থেমে গেল। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নম্রতার দিকে তাকালো। কান্নার কষ্টটুকু চেপে প্রশ্ন করল, অন্তু আমাকে ভালোবাসে, এটা আমার দোষ? আমি বলেছিলাম ভালোবাসতে? নীরার কঠিন কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে বসে রইল নম্রতা। কয়েক সেকেন্ডের জন্য চমকে উঠে ভাবল, নীরা কি সত্যি অন্তুকে ভালোবাসে না? একটুও না, নাকি সবই নাটক বা বাহানা? রাতের শেষ প্রহর, আকাশের কোণে ফ্যাকাশে আলোর স্ফুরণ, সদ্য ফর্সা হয়ে আসা আকাশটাতে 2-1টা পাখির পদচারণ, চারিপাশে শিরশিরে ঠান্ডা বাতাস। এই নিস্তব্ধ রাতের শেষ প্রহরে ভূতগ্রস্তের মতো ঠায় দাঁড়িয়ে আছে পাতলা টি শার্ট পরিহিতা সুঠাম দেহি যুবক। মাথার চুলগুলো বাতাসে তিত্তির করে কাঁপছে, চোখের কোণে নির্ঘুম রাতের ছাপ। ডান হাতের মুঠোয় ফোন। হাতে থাকা ফোনটার দিকে শেষবারের মতো তাকিয়ে রাগে বিরক্তিতে বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। সবসময় পরিপাটি থাকা ঘরটি আজ অগোছালো। এখানে সেখানে পড়ে আছে বই, ফুলের ঝাড়। মুখের অস্থিরতা যেন ছড়িয়ে আছে ঘর জুড়ে। আরো কিছুক্ষণ বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর দিকে সরে এলো আরফান। শেভিং রেজারের উপর নগ্ন পাটা পড়তেই চোখ মুখ কুঁচকে গেল তার। অবিন্যস্ত ঘরটির দিকে চোখ রেখে রেজারটা খুলে ছুঁড়ে ফেলল দূরে। কেটে যাওয়া পা নিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। পায়ে নয় বুকে জ্বালাপোড়া করছে খুব। ডান হাতটা কপালের উপর রেখে চোখ বুঝল। সাথে সাথেই ডান চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল 1 ফোঁটা জল। বহু বছর পর, হ্যাঁ বহু বছর পর আবারও গড়ালো এই জল। বিশাল ড্রয়িং রুমের ধবধবে সাদা সোফায় বসে আছে নাদিম। কৌতূহলী দৃষ্টিতে দেয়ালে টাঙানো পেন্টিংটার দিকে তাকিয়ে আছে। পেন্টিংয়ে একটা নগ্ন মেয়ের ছবি। নগ্নদেহী মেয়েটার গলায় জড়ানো গহনা, হাত ভর্তি চুড়ি, টলমলে চোখ জুড়ে গাঢ় কাজলের রেখা। নাদিম তীক্ষ্ণ চোখে পেন্টিংটার অর্থোদ্ধার করার চেষ্টা করলো। চেষ্টা সফল হচ্ছে না। চিত্রশিল্পী নগ্ন মেয়ের গায়ে গহনা চুড়ি ঝুলিয়ে কী প্রমাণ করতে চাইছে নাদিম বুঝতে পারছে না। নাদিমের ঠিক সামনে সোফাটাতেই বসে আছেন ইমায়াত সাহেব, মৌসির বাবা। গম্ভীর গড়নার এই মানুষটিকে সামনে রেখে একটা নগ্ন পেন্টিংয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকাটা অনুচিত। নাদিমের উচিত পেন্টিং থেকে চট করে নজর সরিয়ে ফেলা। নাদিম চোখ সরালো না। নরম স্নিগ্ধ নারীদেহের দিকে তাকিয়ে থেকেই প্রশ্ন করল, এটা কার পেন্টিং? অবশ্যই কোনো রুচিশীল পুরুষ হবেন এই চিত্রকার। ইমায়াত সাহেব অবাক হলেন। নাদিমের স্বতঃস্ফূর্ত কথায় কপালে মৃদু ভাঁজ পড়ল। পর মুহূর্তে নিজের বিস্ময় চাপা দিয়ে পুরুষই কেন হবে? চিত্রকার কি নারী হতে পারে না? বললেন। নাদিম হাসল।
আর চোখে আরো একবার পেন্টিং দেখে নিয়ে বলল, হতে পারে, কিন্তু এই পেন্টিং এর চিত্রকার কোনো নারী বলে মনে হচ্ছে না। ইমায়াত সাহেব ভ্রু কুচকে বললেন, মনে হচ্ছে না কেন? নারীদের ও পুরুষের চোখে যতটা সৌন্দর্য মণ্ডিত হবে প্রকাশ পায়, নারী চোখে ততটাই পায় না। পেন্টিংটা দেখে বোঝা যায় যে চিত্রকার ছবিটা খুব অনুভূতি নিয়ে এঁকেছেন। কোনো নারীর নিজের দেহের প্রতি অত অনুভূতি আসার কথা নয়। ইমায়াত সাহেব কিছু বললেন না। তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টিতে নাদিমের দিকে চেয়ে রইলেন। টিউশনি করানো ছেলেগুলো ছাত্রীর অভিভাবকের কাছে সবসময় অতীব পবিত্র হওয়ার ভান ধরতে পছন্দ করে। চোখে মুখে তরল নিষ্পাপ ভাব আনার চেষ্টা করে। কথাবার্তার ধরন থাকে বিনীত। মৌসির আগের দুটো গৃহশিক্ষকও অনেকটা সেরকমই ছিল, কিন্তু নাদিমের মধ্যে এমন কোনো ধরন দেখা যাচ্ছে না। ছেলেটার কথাবার্তায় বিন্দু মাত্র সংকোচ নেই, ভয় নেই। নিজেকে নিষ্পাপ নির্দোষ প্রমাণ করার কোনো তাড়া নেই। ইমাদ সাহেব হঠাৎই উপলব্ধি করলেন তিনি বিরক্ত হচ্ছেন। বিচারক মানুষের এই এক সমস্যা, তাদের সুপ্ত মন সবসময় চায় সামনে বসে থাকা মানুষটি তার ভয়ে অস্থির থাকুক, কথাবার্তা গুলিয়ে ফেলুক। কিন্তু নাদিম কথা গুলিয়ে ফেলছে না। নিঃসংকোচে নগ্ন পেন্টিং নিয়ে আলাপ জুড়ে বসে আছে। ইমাদ সাহেব মৃদু কাশলেন। রনিতা নামের এক তরুণী চমৎকার ঝকঝকে দুটো কাপ ভর্তি চা দিয়ে গেল। ইমাদ সাহেব নিজের কাপটা তুলে নিয়ে প্রশ্ন ছুড়লেন, তুমি করে বলছি বলে কিছু মনে করো না? চায়ের কাপে চুমুক দিয়ে হালকা হাসলো নাদিম। এই বাড়ির চা খেতে বিস্বাদ, কখনো শরবতের মতো মিষ্টি তো কখনো বিষের মতো তেতো। এই মুহূর্তে চা খেতে লাগছে নিমের পাতার মতো বিস্বাদ। নাদিমের অশ্লীল কিছু গালি দিতে ইচ্ছে করছে। নিষিদ্ধ ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে চায়ের কাপে মনোযোগ দিল নাদিম। চা বানানোটা একটা শিল্প, ঠিকঠাক চা বানানোর শিল্পটা এদের নেই। নাদিম হালকা গলায় বলল, কিছু মনে করছি না। ইমায়াত সাহেব আবারও ভড়কালেন। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, তোমার গ্রামের বাড়ি কোথায়? বাবা কি করে? নাদিম চোখ তুলে তাকালো। ইমাদ সাহেব যে তার কথাবার্তায় চরম বিরক্ত তা সে প্রথম থেকেই বুঝতে পারছে। ইমাদ সাহেবকে বিরক্ত করে মনের কোথাও একটা প্রচন্ড আনন্দও হচ্ছে। নাদিম বিরস মুখে বলল, গ্রামের বাড়ি টাঙ্গাইল, বাবা নেই, তাই কিছু করার প্রশ্ন উঠছে না। মা? মাও নেই। ভাই ও বোন নেই? একটা বোন আছে, এবার বোধহয় এসএসসি পরীক্ষার্থী। এক্সাক্ট বলতে পারছি না। তোমার বোন কোন ক্লাসে পড়ে তা তুমি জানো না? আশ্চর্য তো, জিজ্ঞেস করা হয়নি। ইমাদ সাহেবের বিস্ময় যেন আকাশ ছুঁল। কিছুক্ষণ নীরব দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা বলবেন, তার আগে উল্টো প্রশ্ন ছুড়ল নাদিম, আপনি আমাকে কেন ডেকেছিলেন স্যার? নাদিমের প্রশ্নে কণ্ঠনালীতে আটকে থাকা প্রশ্নগুলো গিলে ফেললেন ইমাদ সাহেব। নাদিমের কথার ধরনই বলে দিচ্ছে সে নিজের সম্পর্কে আর কোনো কথা বলতে ইচ্ছুক নয়। ইমাদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলেকে তার পছন্দ হচ্ছে না, কিন্তু মেয়ের জন্য ছাড়িয়েও দিতে পারছেন না। ইমাদ সাহেব ক্লান্ত হাতে খবরের কাগজটা তুলে নিলেন। কাগজটা মুখের সামনে মেলে ধরে বললেন, মৌসি বলছি, তুমি দুদিন ধরে পড়তে আসছো না কেন? জি, আসছি না। কিন্তু কেন? নাদিমের বলতে ইচ্ছা করলো, আপনি বালের জাজ। নিজের মেয়েকে যে জাজ করতে পারে না সে আবার কিসের জাজ? মেয়ে যে গাছে বসে কাঁঠাল খাচ্ছে সেদিকে না তাকিয়ে নাদিমকে জিজ্ঞাসা করা হচ্ছে আসে না কেন। নাদিম শান্ত কণ্ঠে বলল, আমার ফাইনাল সেমিস্টারের প্রস্তুতি চলছে, সময় হয়ে উঠছে না। আপনি চাইলে নতুন টিচার নিয়োগ দিতে পারেন, আমি খোঁজ দেব। ইমায়াত সাহেব খবরের কাগজটা সরালেন। নাদিমের দিকে সরাসরি তাকিয়ে বললেন, প্রয়োজন নেই। তোমার পরীক্ষা শেষ হওয়ার কবে নাগাদ? নাদিম খানিকটা বাড়িয়ে চাড়িয়ে বলল, 1.5 মাসের মতো তো লাগবেই। বেশ, 1.5 মাস পরই রেগুলার পড়তে শুরু করো। মাঝে মধ্যে পড়াশোনাতেও একটু আধটু গ্যাপ প্রয়োজন। মাল্টা রিফ্রেশমেন্ট ইউনো। মৌসি, একটু রেস্ট নিক বরং। এই 1.5 মাস সপ্তাহে 2 দিন করে পড়ে নিও, তাতেই হবে, হবে না? নাদিম দীর্ঘশ্বাস ফেলল। হতাশ চোখে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইল। মৌসির মাঝে আজকাল বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে হঠাৎই মুগ্ধ চোখে তাকিয়ে থাকছে। পড়তে আসার আগে বেশ সাজুগুজু করছে। নাদিমের লো ক্লাস কথাবার্তা, হঠাৎ মুখ ফসকে বলে ফেলা 2-1টা নিষিদ্ধ শব্দ মেয়েটাকে আজকাল ভীষণ আকর্ষণ করছে। পড়ার মাঝে হুটহাটি খিলখিল করে হেসে উঠছে। নাদিম সাইকোলজির স্টুডেন্ট, এর বাইরেও পূর্ণাঙ্গ পুরুষ মানুষ। কিশোরী মনের তাড়না সে বুঝে। মৌসির মনে বাসা বাঁধা ভয়ানক রোগটা হয়তো সে ধরে ফেলেছে। হল থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের দিকে হাঁটছে নীরা নম্রতা। হাতে থাকা নোট নিয়ে কিছু একটা আলোচনা চালাচ্ছে। 2 দিন বাদে পরীক্ষা, প্রচুর নোট বাকি, তার উপর শীটের এত এত মুখস্থ। নম্রতা নীরার টেনশন মাখা কথাবার্তার মাঝেই ফোন বাজলো নম্রতার। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে কপাল কুচকালো নম্রতা। ফোনটা কানে নিয়ে সালাম দিল, কিন্তু অপর পাশে নীরব। নম্রতা আবারও সাড়া দিল। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো।
নীরা চোখের ইশারায় জিজ্ঞাসা করলো কে। নম্রতা ভ্রুকুচকে ফোনের স্ক্রিনটা চোখের সামনে আনলো, ঠোঁট উল্টে বলল, কি জানি, কথা বলছে না তো। কথাটা বলে আবারও সাড়া দিল নম্রতা। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? ওপাশ থেকে একবার জোরালো দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো, তারপরই কেটে গেল কল। নম্রতা খানিক অবাক হলো। রং নাম্বার ভেবে বিষয়টাকে খুব একটা আমলে আনলো না, কিন্তু নীরার সাথে গল্পে মশগুল হতে আবারও বেজে উঠল ফোন। এবারও সেই অপরিচিত নম্বর। নম্রতা ফোনটা তুলে নরম কণ্ঠে বলল, হ্যালো, কে বলছে? ওপাশে নীরব। কেউ একজন তুমুল অস্বস্তি নিয়ে কথা খুঁজছে। বিশাল অস্বস্তির সাগরে কোনরূপ কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। নম্রতা আবারও একই কথা জিজ্ঞাসা করতে ফোনের ওপাশে গম্ভীর পুরুষালী কণ্ঠ হালকা কেশে গলা পরিষ্কার করলো। আবারও কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি আরফান আলম। এই তিনটা শব্দ উচ্চারণ করতে অস্বস্তিতে গলা বসে আসতে চাইল আরফানের। নম্রতার সাথে এভাবে কথা বলতে হবে কশ্চিনকালেও কল্পনা করেনি সে। আরফান অস্বস্তি ঢেকে নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা চালালো। আরফান আলম নামটা শুনেই চমকে উঠল নম্রতা। কয়েক সেকেন্ড চুপ থেকে আরফানকে কপি করে বলল, কি চাই? আরফান অস্বস্তি ভুলে এবার একটু হাসলো, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, দেখা করতে চাই। কেন? দেখা হলে বলি। সরি, আমি ব্যস্ত, দেখা করতে পারছি না। বলুন, কি বলবেন? এইভাবে কিভাবে বলবো? আপনি ফ্রি হবেন কখন? আপাতত আমি ফ্রি হচ্ছি না, টানা 1-2 মাস চলবে এই ব্যস্ততা। ব্যাপারটার জন্য আমি দুঃখিত। আপনি বরং ফোনেই বলুন। এর মধ্যে কি একটু ফ্রি হবেন না? জাস্ট 10 মিনিটের জন্য। আমি বরং আপনার ভার্সিটি আসি, ক্যান্টিনে বসে কথা বলা যাবে। ইটস আর্জেন্ট। হবে না, ভার্সিটির পর আমি শপিংয়ে যাব। বিয়ের শপিংয়ে অনেক সময় লাগে, ফ্যামিলি থাকবে সাথে। আই এম সো সরি ডক্টর আরফান। আরফান সন্দিহান কণ্ঠে বলল, কার বিয়ের শপিং? আমার? আপনার বিয়ে হচ্ছে? হচ্ছে না, হবে। আমি কি ফোনটা রাখতে পারি ডক্টর? আরফান জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, 5 মিনিটের জন্য দেখা করুন, একটু দেখবো শুধু। কি দেখবেন? আরফান উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টে বলল, আপনি কি দেখা করছেন? নম্রতা শক্ত কণ্ঠে জবাব দিল, না। ফোনের ওপাশ থেকে ভেসে এলো জোরালো দীর্ঘশ্বাসের শব্দ। নম্রতা ফোন কেটে নিজেও দীর্ঘশ্বাস ফেলল। নীরার দিকে তাকাতে নীরা হঠাৎই প্রশ্ন করল, অন্তর খোঁজ কি পাওয়া গিয়েছে? ফোন ধরেছিল? নম্রতা নীরা শিট নোট কালেক্ট করে লাইব্রেরি থেকে যখন বেরোলো তখন দুপুর 2টো বাজে। দুজনার শরীরই তখন ক্লান্ত, অবিশ্রান্ত। নীরা অস্বস্তি নিয়ে বিড়বিড় করল, অন্তর কোনো খবর পাওয়া গেল না? না, নম্রতা উদাস কণ্ঠে বলল, পাওয়া গেল না তো। এখন তো ফোনও বন্ধ দেখাচ্ছে। চিন্তা করিস না, নাদিম রঞ্জন খুঁজছে, পেয়ে যাবে। নীরা উত্তর দিল না, অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। প্রসঙ্গ পাল্টাতে বলল, তোর পত্রপ্রেমিকের কথা কি ভাবলি? পত্রপ্রেমিক শব্দটা শুনতেই ভেতর বাহির নেচে উঠল নম্রতার। চোখ দুটো চকচক করে উঠল। নীরা আবারও বলল, বিলিভ মি দোস্ত, ডক্টর আরফান তোর পত্রপ্রেমিক, তা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এই লোকের পক্ষে চিঠিপত্র লেখা আদৌ সম্ভব? নম্রতা জবাব দিল না। আরফানের কথাটা মনে হতেই মন খারাপ লাগছে তার। আরফান আর সে দুজনকে তার দুই মেরুর মানুষ বলে মনে হচ্ছে। সে তো চিঠিতে অতটাও গম্ভীর ছিল না, তবে আরফান এত গম্ভীর কেন? বাকিটা পথ দুজনার কেউই তেমন কথা বলল না। ক্যান্টিনে পৌঁছে হালকা কিছু অর্ডার করতেই কোথা থেকে উড়ে এলো নাদিম। চিরপরিচিত গিটারটা এখনো ঝুলছে কাঁধে, গায়ে থাকা বাদামি শার্টটা ঘামে লেপ্টে আছে বুকে। নম্রতার মুখোমুখি একটা চেয়ার টেনে ধুম করে বসে পড়ল নাদিম। তার পাশে বসলো ক্লান্ত রঞ্জন। ছোঁয়া এলো আরো 10-15 মিনিট পর। হাত ভর্তি বই নিয়ে টালমাটাল পায়ে টেবিলের সামনে দাঁড়ালো সে। বিস্তর সরল হাসি দিয়ে বলল, নীলক্ষেত থেকে কিনে আনলাম এগুলা, কখন যে পড়ে শেষ করবো সব। ছোঁয়ার কথার জবাবে কেউ কিছু বলল না। ছোঁয়ার এই অভ্যাসটা পুরনো। পরীক্ষার আগে আগে স্যারের হাতে টেবিলে মুখে যত বইয়ের নাম শুনেছে বা দেখেছে সব কিনে এনে টেবিল বোঝাই করা তার স্বভাব। তারপর রাত দিন এক এক করে একটা বইও শেষ করতে না পেরে ডিপ্রেশনে চলে যাওয়াটাও তার অন্যতম স্বভাব। নাদিম মুখে এসে যাওয়া কথাগুলো গিলে নিয়ে খাবার অর্ডার করতে গেল। সারাদিনের ব্যস্ততা একমুঠো ভাত খাওয়ারও সময় হয়নি তাদের। ট্রে ভর্তি ভাত, আলু ভর্তার ডাল এনেই ব্যস্ত ভঙ্গিতে খেতে শুরু করলো সে। রঞ্জন ধীরে স্থিরে নিজের প্লেটটা এগিয়ে নিল। টানা 10 মিনিট বিনা বাক্য ব্যয়ে খেয়ে চলল নাদিম। তারপর হুট করেই বলল, তোর ওই ধাক্কা আরফানকে দেখলাম না রে নমু, তোগো মধ্যে প্রেম প্রীতি হইয়া গেল না তো আবার? নাদিমের কথায় চমকে উঠল নম্রতা। টেবিলের উপর ঝুঁকে কপাল কুচকালো। দেখলি? কোথায় দেখলি ওকে? নম্রতার উৎসাহে অবাক হলো নাদিম।
সন্দিহান দৃষ্টিতে তাকালো। কোথায় আবার? ভার্সিটিতে তো দেখলাম, আমাদের ডিপার্টমেন্ট থেকেই বের হলো। ওই টাকলা স্যারও ছিল সাথে। নম্রতার মনে দুমুখ অনুভূতির জোয়ার ছুটল। আরফান তারই খুঁজে হয়তো এসেছিল, এমন ভাবনায় খুশি হয়ে উঠল মন। পর মুহূর্তে অদ্ভুত এক অস্বস্তি দানা বাঁধল বুকে। নম্রতার ভাবের এই পরিবর্তন চোখ এড়ালো না নাদিমের। খাওয়া থামিয়ে কপাল কুচকে তাকালো, সন্দিহান কণ্ঠে বলল, তোর ভাগভঙ্গি তো সুবিধার মনে হচ্ছে না রে মামা। কাহিনী কি? এমনি তো ডাক্তারের নাম শুনে চিরিক মায়েরা ওঠা। আজ আবহাওয়া এত ঠান্ডা কেমনে? নাদিমের কথায় অত্যন্ত ভাবুক কণ্ঠে প্রশ্ন করল ছোঁয়া। Hey guys, what is Sirik? ছোঁয়ার কথায় মেজাজ চটে গেল নাদিমের। ভীষণ বিরক্তি নিয়ে বলল, তুই আবারও আমার মানদাতার আমলের মেজাজটা খিচড়ে দিলি বাল। দেখ, আমি আজকে বিরাট সিরিয়াস। এই সিরিয়াস মেজাজটা খিচড়ে দিলে তোর খবর খারাপ। Strange, আমি আবার কি করলাম? I was just asking. তোর আস্কিং এর। নাদিমকে কথা শেষ করতে না দিয়ে বিরক্তির শীষ তুলল নম্রতা। বিরক্ত হয়ে বলল, ও থামবি তোরা, ডক্টর আরফান এখানে কেন এসেছিল সেটা বল। নাদিম চোখ ছোট ছোট করে বলল, তুই আগে তোর কাহিনী বল। ওই ধাক্কা আরফানের জন্য তোর এত নৃত্য করার কারণ কি? হুম। কথাটা বলে ভ্রু নাচালো নাদিম। নম্রতা আমতা আমতা করে কিছু বলার প্রস্তুতি নিতেই পাশ থেকে বিরস কণ্ঠে বলে উঠল নীরা, ওর জন্য নৃত্য করবে না তো কার জন্য করবে? ওই ধাক্কা ধাক্কি তাহার পত্রপ্রেমিক মামা। নাদিম নীরার কথাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বলল, কি পত্রপ্রেমিক বলতে? নীরা ভাবলেশহীন কণ্ঠে বলল, যে প্রেমিক পত্রের মাধ্যমে প্রেম করে তাকে পত্রপ্রেমিক বলে। নীরার কথা বলার ভঙ্গি ভাবলেশহীন হলেও বাকিদের চোখ চরক গাছ। কয়েক মিনিট কেউ কোনো কথা বলতে পারল না। নাদিম খাবার মুখে তুলতে ভুলে গেল। তারপর নিতান্তই তাচ্ছিল্যের সাথে বলল, আজাইরা, আমি জিন্দগিতে বিশ্বাস করি না এটাও সম্ভব। আমারও বিশ্বাস করতে বেগ পেতে হয়েছে, কিন্তু সত্যিটা তাই। এই ছোট ছোট ঘটনাগুলো কি তবে নিতান্তই কাকতালীয়? এত কাকতালীয় ঘটনাও পৃথিবীতে ঘটে, আশ্চর্য। ঘটবে না কেন? আমার কি মনে হয় জানিস? দ্য ফুল ওয়ার্ল্ড ইজ এ পেয়ার অফ কোইন্সিডেন্স। আমাদের বেঁচে থাকাটাও বোধহয় একটা কাকতালীয় ব্যাপার। ছোঁয়ার কথায় সরু চোখে তাকালো নাদিম, তবে কোনো রূপ ধমকাধমকি না করে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, তোরা মায়েরা দেখি হেভি চালুন। চিঠি চিঠি খেলেও রাগও বোকাল ক্যাচ করে ফেলছিস। মাই গড, আমি চিঠি লিখলে নির্ঘাত এই সময় মতো মাথা পাগল ছিট খায়া অশিক্ষিত গ্যাঞ্জাখোর মায়া যুক্ত। ছোঁয়া চেতে উঠে বলল, আই, তুই কি আমাকে গালি দিচ্ছিস? হোয়াই আর ইউ ইনসাল্টিং মি? নাদিমা ছোঁয়ার কথা কাটাকাটির মাঝপথেই ফোন এলো রঞ্জনের। ফোনে কথা বলা শেষে স্তব্ধ হয়ে বসে রইল। রঞ্জনের ফ্যাকাশে মুখ দেখে ভেতরে ভেতরে খানিকটা চিন্তিত হলেও বরাবরের মতোই ড্যাম কেয়ার ভাব নিয়ে প্রশ্ন ছুড়ল নাদিম, কি হয়েছে? ফোনে কথা বললাই এমন মটকা মারলি কেন? রঞ্জন নাদিমের দিকে তাকালো। বার কয়েক ঢোক গিলে নিয়ে অত্যন্ত শুকনো কণ্ঠে বলল, অন্তু হাসপাতালে। এই দুটো শব্দে হাত পা অসাড় হয়ে এলো নীরার। বাকিরাও স্তব্ধ অবিশ্বাস নিয়ে চেয়ে রইল রঞ্জনের মুখ পানে। সবসময় কুল থাকা নাদিমের কপালেও দেখা দিল মৃদু ঘাম। স্পষ্ট কণ্ঠটা একটু কেঁপে উঠল তার। কোন হাসপাতাল? মেডিকেল। কাউকে কিছু বলতে হলো না, বুঝিয়ে দিতে হলো না। 5 জোড়া পা কোনো আলাপচারিতা ছাড়াই দৌড়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। টেবিলে পড়ে রইল আধা খাওয়া খাবার, পরীক্ষার নোট, ছোঁয়ার এক গাদা বই, গরমের জন্য খুলে রাখা নাদিমের জুতা জোড়াও। ক্যান্টিনের বাকি মানুষগুলো বিস্ময় নিয়ে খেয়াল করলো 5 জন যুবক যুবতী দিকবিদিক ছুটে চলেছে। চোখে মুখে তাদের একই দুতি, একই ভয়। প্রচন্ড মেজাজ খারাপ নিয়ে রুগীর সামনে বসে আছে আরফান। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ আর রুগী দেখবে না, এটাই শেষ। তারপর সোজা বাড়ি। শারীরিক পরিশ্রম, মানসিক চাপ সব মিলিয়ে কেমন দমবন্ধ লাগছে তার। এভাবে আসলে বাঁচা যায় না। রোগীর সব কথা ঠিকঠাক না শুনে কাগজ টেনে প্রেসক্রিপশন লিখলো আরফান। প্রেসক্রিপশনটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেডিসিনগুলো 1 সপ্তাহ ঠিকঠাক খান, 1 সপ্তাহ পর আবার আসবেন। আরফানের কাটকাট কথায় নতুন করে কিছু বলার সাহস পেল না আগন্তুক। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। আরফান ডান হাতে কপাল চেপে চেয়ারে ঠেস দিয়ে বসলো। বিরক্তি আর আগে মাথাটা ধপধপ করছে তার। পুরো পৃথিবীটাকে ভেঙে গুড়িয়ে ফেলতে ইচ্ছা করছে। বিয়ে করছে মানে কি? মন চাইলো আর বিয়ে করে ফেললো? বিয়ে কি মামার বাড়ির মোয়া? বিয়ের আনন্দে আরফানের সাথে 5 মিনিটের জন্য কথা বলতে পারছে না। আরফানকে এই মার প্যাচ, এই মানসিক অশান্তিতে রেখে কিভাবে বিয়ে করে ফেলতে পারে সে? সবকিছু এত সোজা। দরকার পড়লে কিডন্যাপ করে হাত পা বেঁধে সামনে বসিয়ে রাখবে। এই ধাঁধা থেকে মুক্তি না দিয়ে যাবে কোথায় মেয়ে? আরফান যা ভাবছে তাই যদি হয় তাহলে তো সারা জীবনেও ছাড়বে না তাকে। থাকতে না চাইলে জোর করে রাখবে।
আরফান চোয়াল শক্ত রেখে ঘড়ির দিকে তাকালো। 4:20। চেয়ার থেকে উঠে গিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেই দরজায় কড়া নাড়ল। আরফান ফিরে তাকাতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো ওয়ার্ড বয়। আরফানের কপাল কুঁচকে এলো। ভ্রু বাঁকিয়ে তেতো মুখে বলল, কিছু বলবে? ওয়ার্ড বয় মুখ কাচুমাচু করে বলল, ইমার্জেন্সি একটা পেশেন্টকে 2 ঘন্টা আগে কেবিনে দেওয়া হয়েছে। তো আরফান থমথমে মুখ দেখে বাকিটা বলার ভরসা পেল না ওয়ার্ড বয়। বার কয়েক ঢোক গিলে বলল, জি স্যার, আসলে আরফান ধীরে অথচ শক্ত কণ্ঠে বলল, যা বলার স্পষ্ট বলো, কি বলতে চাও? রোগীর বাড়ির লোকেরা ভীষণ হল্লা করছে। কেবিনে দেওয়ার পর আর কোনো ডাক্তার দেখেনি তাকে। আপনি যদি একটু দেখতেন, মুনতাসির স্যার আপনার কথা বলে গিয়েছে। আরফান মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, বলে গিয়েছে মানে কি? এখন কি আমার ডিউটি? উনি নিজের ডিউটিটাও ঠিক মতো করতে পারেন না, আর আমি কেন? হাসপাতালের সব ডাক্তার কি মারা গিয়েছে? ওয়ার্ড বয়ের মুখ ইতিমধ্যে ফ্যাকাশে হয়ে গেছে। সবসময় শান্ত রাগহীন মানুষটার কণ্ঠে স্পষ্টত রাগ ঝরতে দেখে আতঙ্কে অস্থির হয়ে উঠছে সে। আরফান খুব দ্রুত সামলে নিল নিজেকে। দুপুরের পর থেকে কিছুতেই রাগ কন্ট্রোলে রাখা যাচ্ছে না, হুটহাট রেগে যাচ্ছে। আর রেগে গেলে সামনের মানুষগুলোকে কঠিন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে। আরফান গাল ফুলিয়ে শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলল, তুমি যাও, আমি আসছি। ওয়ার্ড বয় যেন দেহে প্রাণ পেল। অনুমতি পেয়েই একরকম ছুটে বেরিয়ে গেল রুম থেকে। আরফান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে স্টেথিস্কোপ হাতে বেরিয়ে গেল। নির্দিষ্ট কেবিনের দিকে হাঁটতে হাঁটতে তার মনে হলো চিকিৎসকের মতো বিশ্রী পেশা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আর এই মুহূর্তে নিজের পেশার প্রতি প্রচণ্ড রকম বিরক্ত সে। নির্দিষ্ট কেবিনের সামনে এসেই হঠাৎ থমকে গেল আরফানের পা। করিডোরে চেয়ারে বসে থাকা চিন্তারত মেয়েটিকে দেখে কপালে থাকা বিরক্তির ভাঁজগুলো মিলিয়ে গেল মুহূর্তে। বুক জুড়ে ঠান্ডা পরশ বয়ে গেল। টকবক করতে থাকা রাগগুলো কেমন থিতিয়ে গেল। চোখের দৃষ্টি এক মুহূর্ত বিলম্ব না করে স্থির হয়ে গেল মেয়েটির পায়ে। কিন্তু হায়, মেয়েটির পাজোড়া ঢেকে আছে কালো কাপড়ে নান্দনিক শো জুতোয়। আরফান হতাশ চোখে চেয়ে রইল জুতোয় ঢাকা পাজোড়ার দিকে। নম্রতা 2 হাতে কপাল চেপে বসেছিল। ষষ্ঠ ইন্দ্রিয়ের দেওয়া সতর্ক বার্তায় চোখ তুলে তাকাতেই চমকে উঠল। আরফানকে নিবিষ্ট চোখে জুতো জোড়ার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করল সে। কিছুক্ষণ কাচুমাচু করে এখান থেকে সরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই চোখ তুলে তাকালো আরফান। তার গম্ভীর শান্ত কণ্ঠে এবার খানিক চঞ্চলতা খেলে গেল। আপনি না বিয়ের শপিং এ যান, তাহলে এখানে কি? প্রয়োজন নেই। ভেতরে কে? আপনার পেশেন্ট? নম্রতা মুখ কালো করে বলল, আমার ফ্রেন্ড। আরফান ভিন্ন ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, ও। এটুকু বলেই থামলো আরফান। পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে ছোট্ট শ্বাস ফেলল। ঘাটটা হালকা কাত করে বলল, কতক্ষণ থাকছেন? জানি না। আরফান অদ্ভুত কর্তৃত্ব স্বরে বলল, আমি না ফেরা পর্যন্ত এখানেই থাকবেন, কথা আছে। আমি আপনার ফ্রেন্ডকে দেখে আসছি, ফিরে এসে না পেলে খবর আছে। আরফানের মৃদু ধমকিতে চোয়াল ঝুলে পড়ার জোগাড় হলো নম্রতার। পাশে বসে থাকা ছোঁয়া চশমার উপর দিয়ে চোখ বড় বড় করে চেয়ে রইল। আরফান যখন কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো, আরফানের লোমশ পুরুষালী হাত, স্নিগ্ধ গম্ভীর মুখখানা দেখে নম্রতার প্রথমবারের মতো মনে হলো লোকটা দেখতে ততটাও খারাপ নয়, বরং অদ্ভুত সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। পশ্চিম আকাশে ঝুলে আছে স্নিগ্ধ নিরুত্তাপ সূর্য। চারিদিকে কমলা রাঙা আলো ছড়িয়ে জানিয়ে দিচ্ছে ক্লান্ত দিনের বিদায় সম্ভাষণ। কেবিনের ছোট্ট কাচের জানালায় গড়াগড়ি খাচ্ছে নরম মিষ্টি আলো। জানালার কার্নিশে বসে থাকা কুচকুচে কালো কাকটা কিছুক্ষণ পরপরই সবিস্ময়ে টুকরে দিচ্ছে স্বচ্ছ কাছে ভেসে ওঠা তার নিজস্ব প্রতিবিম্ব। অন্তু সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, মস্তিষ্কটা কেমন ঘোলাটে অনুভূতি শূন্য। প্লাস্টারে ঢাকা বাম হাতটা কিছুক্ষণ পরপরই তীক্ষ্ণ ব্যথায় অস্থির করে তুলছে। অন্তু চোখ বুঝল, অসহনীয় ব্যথায় কপাল কুঞ্চিত। অন্তু চোখ বুঝে বুঝতে পারল কেবিনের দরজাটা খুলে গিয়েছে। মৃদু মেয়েলি সুবাস ভেসে আসছে কাছে, খুব কাছে। অন্তুর চোখ মেলতে ইচ্ছে করছে না, সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখতে ইচ্ছে করছে না, চুপচাপ শুয়ে থেকে তার উপস্থিতি অনুভব করতে ইচ্ছে করছে। নীরা কাঠের টুলটা টেনে অন্তুর মাথার কাছে বসলো। এই এতক্ষণে কেবিনে ঢোকার সাহস ও সুযোগ হলো তার। নীরার প্রতি অন্তুর দুর্বলতাটা হয়তো কোনোভাবে জেনে গিয়েছেন অন্তুর মা জাহানারা বেগম। শান্তশিষ্ট গোলগাল মহিলাটি পুরোটা সময় হিংস্র দৃষ্টিতে খেয়াল করে গিয়েছেন নীরাকে। তার দৃষ্টি বলছিল অন্তুর এই অবস্থার জন্য শুধু এবং শুধুই নীরা দায়ী। নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, জেগে আছিস? অন্তু অনিচ্ছা সত্ত্বেও চোখ মেলে তাকালো। নীরার সুন্দর টুলটুলে মুখটিতে গভীর বিষাদ দেখতে পেলে হয়তো খুব বেশি খুশি হতো অন্তু। তার সুপ্ত মনোবুঝি এমনটাই চেয়েছিল, কিন্তু নীরার মাঝে আহামরি দুঃখী দুঃখী ভাব দেখা গেল না।
স্নিগ্ধ চোখ জোড়ায় ক্লান্তি ব্যতীত কিচ্ছুটি নেই। অন্তুর জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই। কষ্ট আর হতাশায় বুকের ভেতরটায় চিনচিনে ব্যথা করে উঠল অন্তুর। অন্তুকে চোখ মেলে তাকাতে দেখে দীর্ঘশ্বাস ফেলল নীরা। কঠিন কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? কোথায় ছিলি এই 2 দিন? সবকিছুকে ফ্যান্টাসি ভাবলে হয় না অন্তু। জীবনটা ফ্যান্টাসি নয়। এই যে তুই এমন উদ্ভট কার্যকলাপগুলো করছিস, তাতে আমার ভেতরের বিরক্তটা হু হু করে বাড়ছে। এর বাইরে অন্য কোনো অনুভূতি হচ্ছে না। দুনিয়াকে কি দেখাতে চাইছিস? আমি অপরাধী আর তুই মহান? ভালোবেসে দেবদাস হয়ে যাচ্ছিস? লিসেন অন্তু, জোর করে বা ইমোশনাল ব্ল্যাকমেল করে কিচ্ছু হয় না। কেন বুঝিস না যে আমিও তোকে ভালোবাসি? যতটা নাদিম, রঞ্জু, নমু, ছোঁয়াকে ভালোবাসি, ঠিক ততটাই ভালোবাসি তোর জন্য বরাদ্দ। তোকে এভাবে দেখলে কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু এই খারাপ লাগা থেকে সিম্প্যাথি আসে, ভালোবাসাটা আসে না। তাই এসব দেবদাসের ভং ধরা বন্ধ কর। বন্ধু আছিস, বন্ধু থাক প্লিজ। নীরার কঠিন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল অন্তু। কয়েক সেকেন্ড অপলক তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল, তুই নিজেকে এত ইম্পর্টেন্ট কেন ভাবছিস নীরু? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট বিষয়টা আকস্মিক। রাত জেগে বাইক চালাচ্ছিলাম, তাই হয়তো একটু ওদিক ওদিক হয়ে গিয়েছে। এছাড়া কিছুই না। অনেক জীবনে নিজেকে এতটা ইম্পর্টেন্ট ভাবিস না। পায়েসে বাদাম যেমন উঠকো, থাকলে বিলাসিতা, না থাকলে গুরুত্বহীন। তুইও আমার জীবনে সেরকম গুরুত্বহীন। আমাকে নিয়ে না ভেবে নিজের হবু স্বামী আর সংসার নিয়ে চিন্তা কর দোস্ত। ফ্রেন্ড সার্কেলে তোরই প্রথম বিয়ে, আমরা কিন্তু খুব আশাবাদী। অন্তুর জ্বালা ধরা কথা আর অপমানে ভেতরটা বিষিয়ে উঠল নীরার। অন্তুর দিকে স্থির তাকিয়ে থেকে ম্লান হাসল। বেশ, তো শুনে ভালো লাগলো। এই কথাগুলো বাকি দুনিয়াকেও জানিয়ে দিস। দুনিয়ার কাছে তো আমার নীরা মহাপাপী। অন্তুর ঠোঁটেও হাসি ধরে রেখে বলল, অবশ্যই। তুই কি এখন একটু যাবি দোস্ত? আমি ঘুমাবো। নীরা চুপচাপ বসে রইল। ভেতরটা পুড়ছে, জ্বলছে, চোখ ভাসিয়ে দিতে চাইছে উত্তপ্ত বর্ষণ। ততক্ষণে চোখ বুজে নিয়েছে অন্তু। নীরা উদাস দৃষ্টিতে অন্তুর বন্ধ চোখের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীর পায়ে উঠে এলো জায়গাটা থেকে। কেবিন থেকে বেরিয়ে মায়ের ফোন পেল নীরা। ফোনটা কানে নিয়ে কিছুটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতেই উদ্বেগী কণ্ঠে বলে উঠলেন মা। কেমন আছিস নীরা? নীরা স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো আছি মা, তুমি ভালো আছো? তা আছি। কাল যে একটু বাড়ি আসতে হচ্ছে তোকে, খুব জরুরি। কেন, কি হয়েছে মা? পরশু থেকে আমার ফাইনাল পরীক্ষা, এখন কিভাবে যাব? একটু ম্যানেজ করে চলে আয় না মা। ছেলের বড় খালা আর দুলাভাই তোকে দেখতে চাইছে। ছেলে পক্ষকে তো আর মানা করতে পারি না। আমি কি কোনো শোপিস মা? জনে জনে দেখতে হবে কেন? কুরবানির পশুকেও বোধ হয় এত যাচাই বাছাই করে না। আমার অস্বস্তি লাগে। ওপাশ থেকে ব্যস্ত উত্তর, অমন বলতে নেই নীরা। বিয়ের সময় ওসব একটু একটু হয়। আমাদের সময় হয়েছে, ছেলের টাকা পয়সা কিছু নেবে না, শুধু সুন্দরী মেয়ে চাই। এমন শর্তহীনভাবে বিয়ে করছে। মেয়ে তো একটু যাচাই বাছাই করবেই। আমাদের কি এখন টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আছে? নীরার বলতে ইচ্ছে করলো, সুন্দর মেয়ে চাওয়া কি শর্তের মধ্যে পড়ে না মা? লোকটা তোমার মেয়ের মন নয় দেহ দেখে বিয়ে করছে। এই দেওয়াটা টাকা পয়সা দেওয়ার থেকে অনেক বেশি কিছু কি হয়ে যাচ্ছে না? নীরা তেমন কিছুই বলল না। সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা মা, আমি সকালের বাসেই আসছি, চিন্তা করো না। হ্যাঁ তাই কর। আর আসার আগে পার্লারে কি সব করে না মেয়েরা? ফেসিয়াল নাকি ওসব করে আসিস। নিজের যত্ন তো নিস না একদম। দিন দিন পোড়া কাঠ হচ্ছিস। ছেলের বড় খালা নাকি বাঘা মহিলা, বিয়ে টিয়ে ভেঙে গেলে সর্বনাশ। এদিকে ইরা স্মার্টফোনের জন্য লাফালাফি করছে। 2 বোনের ভার্সিটির খরচই সামলে উঠতে পারছে না ইরাম। তার মধ্যে আবার ফোন। বিন্দুমাত্র আক্কেল নেই মেয়েটার। এখন একটা স্মার্টফোন ওর আসলেই দরকার মা। ভার্সিটিতে পড়ছে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে না? তাছাড়া অ্যাসাইনমেন্ট, নোটস এসবের জন্য ফোন লাগে। নীরার মা খ্যাপা কণ্ঠে বললেন, কই, তোকে তো কিনে দেয়নি। তুই তাল মিলিয়ে চলতে পারিসনি, উল্টে পড়ে গিয়েছিস। পেঁয়াজের দাম হয়ে গিয়েছে 30 টাকা। একটা সংসার চালাতে কত খরচ হয় কোনো ধারণা আছে? ছেলেটা খেটে খেটে মরে যাচ্ছে। মেসে থেকে চাকরি করছে, এই খাচ্ছে না।
সারাদিন সেশন ফি, হ্যান্ড ফি, ত্যান ফি। কই, তুই তো নিস না। আমার সাথে ওর তুলনা করছো কেন মা? আমার আর ওর জেনারেশন যথেষ্ট গ্যাপ আছে। তুমি ওকে অযথা বকো না তো মা। ওকে ওর মতন বাঁচতে দাও। আমি টিউশনি খুঁজছি, 2-1 মাসের টিউশনির টাকা জমিয়ে ওকে একটা ফোন কিনে দিব। আমার কাছে টিউশনির কিছু টাকা জমানো আছে, ওর সেশন ফি আমিই পাঠিয়ে দিব মা, ভাইয়াকে পাঠাতে হবে না। নীরার কথায় মা আর শান্ত হলেন না। সংসারের একের পর এক জোর ঝামেলার কথা আওড়াতে লাগলেন। নীরা চুপচাপ শুনছে, সেই সাথে বুক ফেটে কান্না পাচ্ছে। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছে, পৃথিবীর আর কোনো মেয়েকেই যেন তার মতো বটগাছের দুর্বাঘা হতে না হয়। ইরাকে যেন তার মতো এতটা সহ্য করতে না হয়। তার ছোট বোনটা একটু বাঁচুক, প্রাণ খুলে বাঁচুক। বুক ফাটা কষ্টগুলোকে দাবিয়ে দিয়ে মস্তিষ্কে চারা দিয়ে উঠল একটাই চিন্তা, আরেকটা টিউশনি পেতে হবে, খুব শীঘ্রই পেতে হবে। রেস্টুরেন্টের চওড়া টেবিলে মুখোমুখি বসে আছে আরফান, নম্রতা। শেষ বিকেলের কমলা আলো তাদের গায়ে পড়ছে না। অত্যাধুনিক রেস্টুরেন্টটা কৃত্রিম আলোতে ঝলমল করছে। নম্রতা ঘাড় ঘুরিয়ে আশেপাশে ডেকোরেশন দেখছে। মূলত আরফান নামক মানুষটিকে পুরোদমে অ্যাভয়েড করার চেষ্টা করছে। আরফান নিশ্চুপ চোখে নম্রতার পায়ের দিকে তাকিয়ে আছে। নম্রতা তাকে লক্ষ্য করছে কি করছে না সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। নম্রতা ব্যাপারটা প্রথম থেকে খেয়াল করেছে এবং চুপ থেকেছে, কিন্তু এবার একটু নড়ে চড়ে উঠল। হালকা কে সে গলা পরিষ্কার করলো। আপনি আমার পায়ের দিকে কি দেখছেন? নম্রতার কথায় আরফানের ঘোর কাটলো। আনমনা হয়ে বলল, কিছু বললেন? আপনি আমার পায়ের দিকে অত কি দেখছেন? জুতোগুলো পছন্দ হয়েছে, খুলে দিব? আরফান উত্তর না দিয়ে অল্প কাশলো। 2-1 দিনের অযত্নে গজানো দাড়িগুলোতে হাত বুলিয়ে নিয়ে ঘাড়ে হাত বুলালো। নম্রতাকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একজন ওয়েটারকে ডাকলো আরফান। ছোটে হাসি টেনে বলল, কি খাবেন? কিছু খাবো না, আপনি কি বলবেন বলুন, শুনে চলে যাব। আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম, তবুও করলেন না কেন অপেক্ষা? নম্রতা এবার চোখে চোখ রাখলো। আরফানের গম্ভীর শান্ত চোখে কোথাও একটা শিশুসুলভ চঞ্চলতা, এক আকাশ কৌতূহল আর মায়া। নম্রতা সেই শিশুসুলভ চোখে চেয়ে বলল, অপেক্ষা খুবই ক্লান্তিকর ডক্টর, তাই এখন আর অপেক্ষা করার সাহস হয় না। আরফান কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে নজর ফেরালো, অন্যদিকে চোখ রেখে বলল, আপনার পায়ে একটা পায়েল দেখেছিলাম সেদিন। তো? পায়েলটা আমার পরিচিত। আসলে আপনার পা জোড়াও আমার পরিচিত। ওগুলো সত্যি আপনার পা? কথাটা বলে হাসলো আরফান। নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল, না তো, পাশের বাসা থেকে ধার করে এনেছি পা। কেন? নম্রতার কথায় মাথা নিচু করে হাসলো আরফান। প্রসঙ্গ পাল্টে বলল, জুতো জোড়া একটু খুলবেন প্লিজ? নম্রতা অবাক হয়ে বলল, এক পলক দেখে যে ভাবনাটা এসেছিল সেই ভাবনাটা সঠিক কিনা যাচাই করব। নম্রতা সন্ধিহান কণ্ঠে বলল, কি ভাবনা এসেছিল? পা জোড়া আপনি চুরি করেছেন। কি? নম্রতার আওয়াজটা খানিক জোরে হওয়ায় আশেপাশে 2-1 ঘাড় ফিরিয়ে ওদের দিকে তাকালো। আরফানের ঠোঁটে মৃদু হাসি। নম্রতা থতমত খেয়ে চুপ করে গেল। কিছুক্ষণ বাদে টেবিলের উপর ঝুঁকে এসে নিচু স্বরে বলল, কি? আপনার বিশ্বাস হচ্ছে না? আই হ্যাভ এ প্রুফ। নম্রতা এবার সোজা হয়ে বসে সরু চোখে তাকালো। হি হ্যাজ আ প্রুফ? কিসের প্রুফ? নম্রতার কয়েক মুহূর্তের জন্য মনে হলো লোকটা বদ্ধ পাগল, শ্যামবর্ণের অসহ্য সুন্দর পাগল। আরফান পকেট থেকে নিজের ফোন বের করে নম্রতা চোখের সামনে ধরল। নম্রতা অবাক হয়ে খেয়াল করলো আরফানের ফোন ওয়ালে নম্রতার পায়ের ছবি। প্রেমের প্রথম দিকে চিঠির সাথে পাঠানো কিশোরী নম্রতার ফর্সা পায়ের ছবি। নম্রতার চোখে মুখে বিস্ময় ফুটে উঠতেই হাসলো আরফান। ফোনটা পকেটে রেখে বলল, এবার বলুন, পাগুলো আমার নিজস্ব সম্পদ না আপনার? নম্রতা জবাব দিল না। তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর গতিতে ছুটছে। অদ্ভুত অনুভূতিতে উথাল পাতাল হচ্ছে বুক। চোখ ভাসিয়ে কান্না পাচ্ছে। তার মানে আরফান তাকে ভুলে যায়নি। সেও আরফানের কাছে ততটুকুই গুরুত্বপূর্ণ ছিল যতটুকু নম্রতার কাছে ছিল আরফান। নম্রতা চট করে উঠে দাঁড়ালো। ব্যাগটা হাতে তুলে নিয়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটা দিল। আরেক মুহূর্ত এখানে থাকলে নিশ্চয়ই কেঁদে কেটে অস্থির হয়ে যাবে নম্রতা। এই পাবলিক প্লেসে এমন ন্যাকামোর কোনো মানে হয়? নম্রতার হঠাৎ প্রস্থানে হতভম্ব হয়ে গেল আরফান। নম্রতা যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই ডেকে উঠল সে, শ্যামলতা। আপনি শ্যামলতা, তাই না? নম্রতা থমকে গেল। দরজার কাছাকাছি গিয়েও ফিরে তাকালো। আরফান তার শিশুসুলভ চোখ দুটোতে অসংখ্য প্রশ্ন নিয়ে চেয়ে আছে। নম্রতা টলমলে চোখ দুটো ফিরিয়ে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। চোখ দুটো থেকে নেমে গেল এক বর্ষা শীতল বর্ষণ।
আরফান বলা শ্যামলতা ডাকটা ঘুরে ফিরে বাজতে লাগলো কানে। আকাশ বাতাস এই কোলাহলময় শহর সবকিছুকে ছাপিয়ে ডেকে উঠল একটা পুরুষালী কণ্ঠ। শ্যামলতা, আপনি শ্যামলতা তাই না? নম্রতার চোখ ঝাপসা হয়ে আসছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে, শুনছো, আমি পেরেছি। 4টা বছর অপেক্ষার জ্বালা সইতে আমি পেরেছি। সে এখন আমায় ডাকে। কি আশ্চর্য, আজ আমি তাকে শুনতে পাই। রাত 2টো কি 3টা বাজে। এত রাতেও হলের 2-1টা রুম থেকে গুনগুনিয়ে পড়ার আওয়াজ আসছে। সিনিয়রদের তাসের আড্ডার হই হুল্লোড়ও কানে আসছে মৃদু। নাদিম রঞ্জন মাত্রই হাসপাতাল থেকে ফিরেছে। ঘামে গোসল হয়ে থাকা শরীর থেকে বিদগুটে গন্ধ আসছে। ঘামে ভেজা শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে চেয়ারে গায়ে লিয়ে বসলো নাদিম। শরীরটা প্রচণ্ড ক্লান্ত। রঞ্জন নিজের শার্ট খুলে ব্যালকনিতে লাগানো দড়ির উপর ছড়িয়ে দিল। ধীরে স্থিরে এসে বসলো বিছানায়। রঞ্জনের সবকিছু যেন মাপা মাপা, সবকিছুই পরিষ্কার পরিপাটি আর গোছালো। পূজার প্রতি ভালোবাসাটাও তার গোছানো, কোনো অতিরঞ্জতা নেই, কোনো ঝামেলা নেই। দুজনেই শান্ত আর বুঝদার। নাদিম টেবিলের উপর পা তুলে দিয়ে গিটারটা টেনে নিল কোলে। গিটারের মাথায় আলতো চুমুকে উল্টো পাল্টে টুন বাজাতে লাগলো। সেই উল্টো পাল্টা সুরই বেশ সুন্দর শোনালো রঞ্জনের কানে। নাদিম গিটারটা বেশ আবেগ নিয়ে বাজায়। গিটারের প্রতিটি তারে তারে স্পর্শ দেখে মনে হয় গিটার নয়, পরম আদরে প্রেমিকার নরম চিবুক ছুঁয়ে দিচ্ছে সে। নাদিম বার 2-1 সুর তোলার চেষ্টা করে বলল, দোস্ত, তুই যদি মাইয়া হইতি তাহলে তোর সংসার হইতে হেভি পারফেক্ট, একেবারে ঝাক্কাস। রঞ্জন কপাল কুঁচকে তাকালো। বিছানা হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজে নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।